এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা বেগম। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম কামাল বেগম, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর তানিয়া। রাফি ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমার গলার সোনার চেনটা ভেঙে গিয়েছিল। ছেলে আমাকে নিয়ে স্বর্ণকারের দোকানে গেল মেরামতের জন্য। স্বর্ণকার চেনটা দেখে বলল, ম্যাডাম, এটা খুবই পুরানো, নতুন একটা কিনে নিন। ছেলে নানা ডিজাইনের চেন দেখাতে লাগল। আমাকে একটা জোড়া রিংয়ের সামনে দাঁড়িয়ে। স্বর্ণকার বলল, সাহেব, বউয়ের জন্য ম্যাচিং রিং নেবে? ছেলে এক জোড়া রিং কিনল। দোকান থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, দুটো রিং কেন? পার্কের বেঞ্চে বসে সে একটা রিং আমার হাতে দিয়ে বলল, মা, এই রিংটা তোমার জন্য, আর এটা আমার। রিংটা আমার আঙুলে পরিয়ে দিতে দিতে সে বলল, এই রিং যেমন গোল, তেমনি আমাদের ভালোবাসাও অসীম। মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। রিংটার উজ্জ্বল ঝিলিক আমার চোখে পড়ছিল। সে আমার হাত চেপে ধরে বলতে লাগল, মা, আমরা দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের পরিচয় জানবে না। তুমি আমার বউ হয়ে থাকবে। আমার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। সন্ধ্যার আলোতে রিংটা চকচক করছিল। সে বলল, মা, উত্তর দাও, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে রাফি আসলে কি বলতে চাইছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো এই রিংটার মধ্যে কি আছে? আমি অবাক হয়ে বললাম, কি আছে রাফি? রিংটার ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বের করল। সেখানে লেখা ছিল একটা ঠিকানা। মা, এই ঠিকানায় আমাদের যেতে হবে। বাবা আমাকে বলেছেন, তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এই ঠিকানায় যেতে। আমি আরও অবাক হয়ে গেলাম। কী রকম বিপদ? রাফি গম্ভীর হয়ে বলল, মা, বাবা গত সপ্তাহের যে ব্যবসায়িক ট্রিপে গিয়েছিলেন সেটা আসলে কোনো সাধারণ ট্রিপ ছিল না। তিনি একটা গোপন মিশনে গিয়েছিলেন, আর এখন তার সাথে কোনো যোগাযোগ নেই। আমার পা যেন মাটিতে গেড়ে গেল। তুমি কি বলছো রাফি? রাফি আমার হাত ধরে বলল, মা, বাবা আসলে একজন গোয়েন্দা। তিনি সরকারি একটা গোপন বিভাগে কাজ করেন, আর এখন তাকে কেউ অপহরণ করেছে। এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি বেঞ্চে বসে পড়লাম। রাফি পানির বোতল এনে আমাকে দিল। মা, তুমি ঠিক আছো তো? আমি কোনো মতে বললাম, রাফি, তুমি কি নিশ্চিত তো? রাফি মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, বাবা আমাকে সব বলেছেন। তিনি জানতেন যে একদিন এরকম হতে পারে। পরের দিন সকালে আমরা সেই ঠিকানায় গেলাম। সেটা ছিল শহরের একেবারে প্রান্তে, একটা পুরানো বাড়ি। বাড়িটা দেখতে খুবই সাধারণ, কিন্তু ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। পুরো বাড়িটা ছিল একটা আধুনিক অফিস, কম্পিউটার, মনিটর আর নানা রকমের যন্ত্রপাতি। একজন ভদ্রলোক আমাদের স্বাগত জানালেন। তিনি বললেন, আপনি নিশ্চয়ই মীরা বেগম? আমি রহিম সাহেব, কামাল সাহেবের সিনিয়র কলিগ। আমি জিজ্ঞেস করলাম, আমার স্বামী কোথায়? রহিম সাহেব গম্ভীর হয়ে বললেন, তিনি একটা খুবই বিপজ্জনক মিশনে গিয়েছিলেন। আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য চুরি হয়ে গেছে। কামাল সাহেব সেটা উদ্ধার করতে গিয়েছিলেন। রাফি জিজ্ঞেস করল, কী ধরনের তথ্য? রহিম সাহেব বললেন, আমাদের দেশের সব পারমাণবিক চুল্লির নিরাপত্তা কোড যদি এই তথ্য ভুল হাতে পড়ে তাহলে খুবই বিপজ্জনক হতে পারে। আমি ভয় পেয়ে বললাম, তাহলে এখন কি করতে হবে? রহিম সাহেব বললেন, আমাদের বিশ্বাস কামাল সাহেব এখনও জীবিত আছেন, কিন্তু তাকে উদ্ধার করতে আমাদের সাহায্য লাগবে। তিনি আমাদের একটা ম্যাপ দেখালেন। এই জায়গায় একটা পরিত্যক্ত কারখানা আছে। আমাদের মনে হয় কামাল সাহেবকে সেখানে রাখা হয়েছে, কিন্তু সেখানে ঢুকতে হলে আমাদের খুবই সাবধান থাকতে হবে। রাফি উৎসাহ নিয়ে বলল, আমরা কি করতে পারি? রহিম সাহেব বললেন, তোমার মাই পারবেন আমাদের সাহায্য করতে, কারণ ওই কারখানার মালিক মীরা বেগমকে চেনেন।
আমি অবাক হয়ে বললাম, আমাকে চেনেন মানে? রহিম সাহেব বললেন, আপনার পূর্বের চাকরির সূত্রে। আপনি যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির সাথে ওই কারখানার ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাই আপনি সেখানে গেলে সন্দেহ হবে না। পরের দিন আমি আর রাফি সেই কারখানায় গেলাম। কারখানার গেটে একজন নিরাপত্তা রক্ষী ছিল। আমি তাকে বললাম, আমি মীরা বেগম, মালিক সাহেবের সাথে দেখা করতে এসেছি। নিরাপত্তা রক্ষী আমাদের ভিতরে যেতে দিল। কারখানার ভিতরে ঢুকে আমি দেখলাম যে সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না, সব মেশিন বন্ধ। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে চললাম। হঠাৎ করে আমরা একটা কক্ষের সামনে এসে দাঁড়ালাম, যেখান থেকে কথাবার্তার আওয়াজ আসছিল। আমি কান পেতে শুনলাম। একজন বলছিল, কামাল সাহেব, আপনি যদি কোটটা না দেন তাহলে আপনার পরিবারের ক্ষতি হবে। আমার হৃদয় থেমে গেল। এটা নিশ্চয়ই আমার স্বামীর কণ্ঠস্বর। তিনি বললেন, আমি কখনো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। রাফি আমার কানে ফিসফিস করে বলল, মা, আমাদের পুলিশকে খবর দিতে হবে। কিন্তু আমি বললাম, না রাফি, এতক্ষণ অপেক্ষা করার পর পুলিশ আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের নিজেদেরই কিছু করতে হবে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম। কারখানার এক কোণে একটা ফায়ার অ্যালার্ম ছিল। আমি রাফিকে ইশারায় দেখিয়ে দিলাম। রাফি বুঝে গেল। সে চুপি চুপি গিয়ে অ্যালার্মটা চাপল। সাথে সাথে কান ফাটানো আওয়াজ শুরু হলো। এই অ্যালার্মের আওয়াজে সবাই ছুটাছুটি শুরু করল। অপরাধীরা বুঝতে পারল না কি হচ্ছে। এই সুযোগে আমি আর রাফি সেই কক্ষের দিকে দৌড়ে গেলাম। দরজাটা খোলা ছিল। ভেতরে ঢুকে দেখি আমার স্বামী চেয়ারে বাঁধা অবস্থায় আছেন। আমি তাড়াতাড়ি তার বাঁধন খুলে দিলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, মীরা, তুমি এখানে কি করছো? আমি বললাম, পরে সব বলবো, এখন চলো এখান থেকে। আমরা তিনজন দৌড়ে কারখানার বাইরে চলে এলাম। ইতিমধ্যে ফায়ার ব্রিগেড আর পুলিশ এসে গেছে। আমার স্বামী পুলিশের কাছে সব খুলে বললেন। পুলিশ অপরাধীদের ধরে ফেলল। পরে বাড়িতে ফিরে আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মীরা, আমি তোমাকে কিছু বলিনি, কারণ তোমাকে বিপদে ফেলতে চাইনি। আমি বললাম, কামাল, পরিবার মানে হলো একসাথে বিপদ মোকাবেলা করা। আমরা সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। রাফি হেসে বলল, বাবা, আপনি তো আসল জেমস বন্ড। আমার স্বামী হেসে বললেন, না রে, আমি শুধু দেশের জন্য কাজ করি। তানিয়া স্কুল থেকে ফিরে এসে সব শুনে বলল, বাবা, আপনি তো হিরো। সেদিন রাতে আমরা সবাই মিলে বসে এই পুরো ঘটনার কথা আলোচনা করলাম। আমার স্বামী বললেন, আমি আর এই কাজ করব না। আমি বুঝেছি যে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তার হাত ধরে বললাম, তুমি যা মনে করো ভালো তাই করো, আমরা সবাই তোমার সাথে আছি। পরের সপ্তাহে সরকার আমার স্বামীকে একটা সম্মানসূচক পুরস্কার দিল তার সাহসিকতার জন্য। আর আমাকেও একটা বিশেষ সম্মাননা দেওয়া হলো, কারণ আমি বিপদের সময় ধৈর্য রেখে স্বামীকে উদ্ধার করতে সাহায্য করেছি। রাফি এখনও মাঝে মাঝে সেই রিংটা নিয়ে খেলে। সে বলে, মা, এই রিং আমাদের পরিবারকে আরও কাছে এনে দিয়েছে। আমি হেসে বলি, হ্যাঁ রে, সত্যি তো। কিন্তু এই গল্পের আসল রহস্য এখনও বাকি ছিল। 1 মাস পর আমরা জানতে পারলাম যে সেই সোনার কারো ছিল গোয়েন্দাদের একজন। সে জানত যে আমাদের পরিবার বিপদে আছে, তাই সে ইচ্ছা করেই রাফিকে সেই বিশেষ রিং দিয়েছিল। আমি সোনার কারের দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সব জানতেন? তিনি হেসে বললেন, ম্যাডাম, আমাদের কাজই হলো দেশের মানুষকে রক্ষা করা। আপনার স্বামী একজন দেশপ্রেমিক, আর আপনিও কম যান না। সেদিন থেকে আমাদের পরিবারে একটা নতুন বন্ধন তৈরি হলো। আমরা বুঝলাম যে জীবনে যত বড় বিপদই আসুক, একসাথে থাকলে সব মোকাবেলা করা যায়। রাফি এখন পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছে। সে বলে, মা, আমিও বাবার মতো দেশের সেবা করতে চাই। তানিয়া বলে, আমিও বড় হয়ে গোয়েন্দা হব। আমি হেসে বলি, আগে তোমাদের লেখাপড়া শেষ করো। আমার স্বামী এখন একটা সাধারণ অফিসে চাকরি করেন, কিন্তু মাঝে মাঝে সরকার তার পরামর্শ নেয়। তিনি বাড়িতে থেকেই সেই কাজ করেন। এই পুরো ঘটনার পর আমি বুঝেছি যে জীবন কতটা অনিশ্চিত, কিন্তু পরিবার থাকলে যে কোনো অনিশ্চয়তা মোকাবেলা করা যায়। আর সেই সোনার রিং এখনও আমার হাতে আছে। সেটা দেখলেই আমার মনে পড়ে সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। রাফি মাঝে মাঝে বলে, মা, আমরা তো একটা পুরো ফিল্মের মতো অ্যাডভেঞ্চার করেছিলাম। আমি বলি, হ্যাঁ রে, কিন্তু এখন আমাদের শান্তিপূর্ণ জীবনই ভালো লাগে। তানিয়া স্কুলে গিয়ে সবাইকে বলে যে তার বাবা একজন সিক্রেট এজেন্ট ছিলেন।
তার বন্ধুরা বিশ্বাস করে না। তানিয়া বলে, তোমরা বিশ্বাস না করলেও সত্যি। কিছুদিন আগে আমরা সবাই মিলে সেই পার্কে গিয়েছিলাম যেখানে রাফি আমাকে রিং দিয়েছিল। সেই বেঞ্চে বসে আমরা সেই দিনের কথা মনে করলাম। আমার স্বামী বললেন, মীরা, তুমি সেদিন খুবই সাহসী ছিলে। আমি বললাম, পরিবারের জন্য সবাই সাহসী হয়ে যায়। এখন আমাদের জীবন অনেক শান্তিপূর্ণ। কিন্তু সেই অ্যাডভেঞ্চারের স্মৃতি আমাদের আরও কাছে এনে দিয়েছে। আমরা জানি যে জীবনে যে কোনো চ্যালেঞ্জ আসুক, আমরা একসাথে সেটা মোকাবেলা করতে পারব। রাফি এখন আরও বেশি দায়িত্বশীল হয়েছে। সে বলে, মা, আমি এখন পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আমি হেসে বলি, তুমি তো এখনও ছেলে, এত দায়িত্ব নিজো না। তানিয়া এখন আরও বেশি কৌতূহলী হয়েছে। সে সব সময় রহস্যময় গল্প পড়ে। সে বলে, আমি বড় হয়ে ডিটেকটিভ হব। আমার স্বামী বলেন, যা হতে চাও হও, কিন্তু নিরাপদ থেকো। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে অনেক রহস্য থাকে, কিন্তু সবচেয়ে বড় সত্য হল পারিবারিক ভালোবাসা। সেই ভালোবাসাই আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। আর সেই সোনার রিং, সেটা এখনও আমার হাতে আছে। রাফিও একটা পরে। আমরা বলি, এটা আমাদের পরিবারের একতার প্রতীক। এই রিং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2 মাস পর একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাফি স্কুলে গেছে, তানিয়াও গেছে, কামাল অফিসে। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আপনি কি মীরা বেগম? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আমার নাম সালমা খান। আমি আপনার সাথে খুবই জরুরি কথা বলতে এসেছি। আমি তাকে ভিতরে আসতে বললাম। তিনি বসে বললেন, মীরা বেগম, আপনার স্বামী যে মিশনে গিয়েছিলেন, সেই মিশনের একটা অংশ এখনও বাকি আছে আমার বুকের ভিতর। ধরফট শুরু হলো। আমি বললাম, কি রকম বাকি? সালমা খান বললেন, যারা আপনার স্বামীকে অপহরণ করেছিল তাদের মূল নেতা এখনও ধরা পড়েনি, আর সে এখন প্রতিশোধ নিতে চায়। আমি ভয় পেয়ে বললাম, তাহলে আমাদের এখন কি করতে হবে? সালমা খান বললেন, আপনাদের পরিবারকে কয়েকদিনের জন্য নিরাপদ জায়গায় রাখতে হবে, আর কামাল সাহিবকেও বিশেষ নিরাপত্তার মধ্যে রাখতে হবে। ঠিক সেই সময় আমার ফোনে কামালের কল এলো। আমি ফোন ধরলাম। কামাল বলল, মীরা, তুমি আর বাচ্চারা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। আমার অফিসে কিছু অস্বাভাবিক ঘটনা হচ্ছে। আমি বললাম, কি রকম? কামাল বলল, আমাদের অফিসে কয়েকজন সন্দেহজনক লোক ঘোরাঘুরি করছে। মনে হয় তারা আমাকে খুঁজছে। সালমা খান আমার হাত থেকে ফোনটা নিয়ে কামালের সাথে কথা বললেন। তিনি বললেন, কামাল সাহেব, আপনি এখনই অফিস থেকে বের হয়ে আসুন। আমাদের একটা নিরাপদ জায়গায় মিলিত হতে হবে। আমি তাড়াতাড়ি কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হলাম। সালমা খান একটা গাড়িতে করে আমাকে নিয়ে গেলেন একটা নিরাপদ জায়গায়। সেখানে পৌঁছে দেখি রহিম সাহেবও আছেন। তিনি বললেন, মীরা বেগম, পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে, কিন্তু চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে দেব। কিছুক্ষণ পর কামাল এসে পৌঁছালো। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মীরা, আমি খুবই চিন্তিত ছিলাম তোমাদের নিয়ে। আমি বললাম, কামাল, বাচ্চারা কোথায়? কামাল বলল, রহিম সাহেব তাদের স্কুল থেকে নিয়ে এসেছেন, তারা এখন নিরাপদ জায়গায় আছে। রহিম সাহেব আমাদের বললেন, আপনাদের পরিবারকে আমাদের একটা গোপন ঘাঁটিতে নিয়ে যেতে হবে। সেখানে আপনারা কয়েক সপ্তাহ থাকবেন, যতক্ষণ না আমরা সব অপরাধীকে ধরে ফেলি। সেই গোপন ঘাঁটিটা ছিল পাহাড়ের উপর একটা সুন্দর বাংলো। সেখানে পৌঁছে রাফি আর তানিয়াকে দেখে আমি খুশি হয়ে গেলাম। রাফি বলল, মা, এটা তো অ্যাডভেঞ্চার ক্যাম্পের মতো। তানিয়া বলল, বাবা, আমরা কতদিন এখানে থাকব? কামাল বলল, বেশি দিন না, শুধু যতক্ষণ না সব ঠিক হয়ে যায়। আমি বললাম, কিন্তু আমাদের তো অফিস আর স্কুলের কাজ আছে। রহিম সাহেব বললেন, সব ব্যবস্থা করা হয়েছে। আপনাদের অনুপস্থিতির কারণ আমরা জানিয়ে দিয়েছি। সেই বাংলোতে আমাদের সাথে আরও কয়েকটা পরিবার ছিল, যারা বিভিন্ন কারণে নিরাপত্তার জন্য সেখানে এসেছিল। রাফি আর তানিয়া তাদের বাচ্চাদের সাথে খুব ভালো বন্ধুত্ব করল। 3 দিন পর রহিম সাহেব এসে জানালেন যে প্রধান অপরাধীকে ধরে ফেলা হয়েছে। তিনি বললেন, এখন আপনাদের কোনো বিপদ নেই, আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। আমরা সবাই খুশি হয়ে গেলাম। বাড়ি ফেরার আগে সালমা খান আমাকে বললেন, মীরা বেগম, আপনি খুবই সাহসী একজন মহিলা। এই কয়েকদিনে আপনি যেভাবে পরিস্থিতি সামলেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি বললাম, পরিবারের জন্য সবাই সাহসী হয়। বাড়ি ফিরে আমরা দেখলাম যে সবকিছু আগের মতোই আছে, কিন্তু এবার আমাদের বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কামাল বলল, মীরা, আমি প্রতিজ্ঞা করছি যে আর কখনো এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না। আমি তার হাত ধরে বললাম, যা ঠিক মনে করো তাই করো, আমরা সবাই তোমার সাথে আছি।
রাফি এখন আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। সে বলে, মা, আমি এখন পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। তানিয়া বলে, আমিও। আমি হেসে বলি, তোমরা তো এখনও খুব ছোট, এত দায়িত্ব নিজো না। কিছুদিন পর আমরা জানতে পারলাম যে সেই প্রধান অপরাধী আসলে একটা আন্তর্জাতিক চক্রের সদস্য ছিল। তারা বিভিন্ন দেশের গোপনীয় তথ্য চুরি করত। কামালের মিশন সফল হওয়ার কারণে তাদের একটা বট পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। রহিম সাহেব একদিন আমাদের বাড়িতে এসে জানালেন যে কামালের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে একটা বিশেষ পদক দেবে। কামাল বলল, আমি একাই পদকের দাবিদার নই, আমার পরিবার আমাকে সাহায্য করেছে। রহিম সাহেব বললেন, সেজন্যই আপনার পুরো পরিবারকে সম্মানিত করা হবে। পুরস্কার বিতরণের দিন আমরা সবাই মিলে গেলাম। মন্ত্রী মহোদয় আমাদের পুরস্কার দিয়ে বললেন, আপনাদের পরিবার দেশের জন্য আত্মত্যাগ করেছেন, এটা খুবই গৌরবের বিষয়। রাফি আর তানিয়া খুব গর্বিত হল। সেই অনুষ্ঠানে আরও অনেক বীর পরিবারকে সম্মানিত করা হল। আমরা তাদের সাথে পরিচিত হলাম। তাদের গল্প শুনে বুঝলাম যে দেশের জন্য অনেকেই নিঃস্বার্থভাবে কাজ করেন। অনুষ্ঠানের পর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। কামাল বলল, মীরা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, আর কোনো গোপনীয়তা থাকবে না। আমি বললাম, হ্যাঁ, এবার আমরা শান্তিতে থাকতে পারব। রাফি বলল, বাবা, তবু মাঝে মাঝে এমন রোমাঞ্চকর ঘটনা হলে ভালো লাগে। তানিয়া বলল, আমারও। আমি আর কামাল হেসে ফেললাম। বাড়ি ফেরার পথে আমরা সেই পার্কের পাশ দিয়ে গেলাম যেখানে রাফি আমাকে রিং দিয়েছিল। কামাল বলল, চলো একবার সেই বেঞ্চে বসি। আমরা সবাই গাড়ি থেকে নেমে সেই বেঞ্চে বসলাম। কামাল বলল, মীরা, এই কয়েক মাসে আমি বুঝেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। আমি তার হাত ধরে বললাম, হ্যাঁ, আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি। রাফি বলল, মা, আমাদের এই অ্যাডভেঞ্চার নিয়ে একটা বই লেখা উচিত। তানিয়া বলল, হ্যাঁ, আমি ছবি আঁকব। আমি বললাম, ভালো আইডিয়া, কিন্তু সব সত্যি ঘটনা লেখা যাবে? কিছু তো গোপন রাখতে হবে। কামাল বলল, হ্যাঁ, কিছু কিছু জিনিস গোপনীয় থাকে, কিন্তু আমাদের পরিবারের ভালোবাসার গল্পটা সবাই জানতে পারে। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সবাই মিলে বসে আমাদের পুরো অভিজ্ঞতার কথা আলোচনা করলাম। আমরা ঠিক করলাম যে এই ঘটনাগুলো আমরা ডায়েরিতে লিখে রাখব, যাতে পরে মনে করতে পারি। তানিয়া বলল, আমি আমার বন্ধুদের বলবো যে আমার বাবা একজন হিরো। রাফি বলল, আর আমি বলবো যে আমার মা একজন হিরোইন। আমি লজ্জা পেয়ে পেয়ে বললাম, এসব কি বলছো? কামাল বলল, না মীরা, ওরা ঠিকই বলেছে, তুমি সত্যিই খুব সাহসী। আমি বললাম, আমরা সবাই মিলেই সাহসী, একা কেউ কিছু করতে পারে না। সেই রাতে শোয়ার আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। কত কিছু ঘটে গেল এই কয়েক মাসে। জীবন সত্যিই অনেক অপ্রত্যাশিত। কামাল এসে আমার পাশে দাঁড়ালো, বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমরা কতটা ভাগ্যবান যে এত কিছুর পরও আমরা একসাথে আছি। কামাল আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমরা সত্যিই ভাগ্যবান। পরের দিন সকালে আমি স্বাভাবিক রুটিনে ফিরে গেলাম। রান্নাঘরে কাজ করতে করতে ভাবছিলাম যে জীবনটা কতটা সুন্দর যখন সবকিছু স্বাভাবিক থাকে। রাফি আর তানিয়া স্কুলে গেল, কামাল অফিসে গেল। কিন্তু এবার সবকিছুতেই একটা আলাদা অনুভূতি। আমরা জানি যে আমাদের পরিবার কতটা শক্তিশালী। আমরা জানি যে বিপদের সময় আমরা একে অপরের ওপর নির্ভর করতে পারি। দুপুরে রান্না করতে করতে আমার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন আমরা পাহাড়ের বাংলোতে ছিলাম। সেখানকার শান্ত পরিবেশ, পাহাড়ি হাওয়া আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার অনুভূতি। বিকেলে রাফি আর তানিয়া স্কুল থেকে ফিরে এসে তাদের বন্ধুদের সাথে খেলতে গেল। আমি জানালার পাশে বসে তাদের খেলা দেখছিলাম। মনে মনে ভাবছিলাম যে বাচ্চারা কতটা সহজভাবে সবকিছু মেনে নেয়। তারা যেমন অ্যাডভেঞ্চার উপভোগ করেছে, তেমনি স্বাভাবিক জীবনেও খুশি। সন্ধ্যায় কামাল অফিস থেকে ফিরে এলো। এসেই বলল, মীরা, আজ অফিসের সবাই আমাকে নিয়ে অনেক গর্ব করেছে। আমার বসেও আমাকে বিশেষ ছুটি দিয়েছেন। আমি বললাম, এটা তো খুব ভালো। রাতের খাবারের সময় আমরা সবাই মিলে বসে দিনের কাজকর্মর কথা বললাম। রাফি বলল, মা, আমার ক্লাসের সবাই জানতে চায় যে আমাদের সাথে কি হয়েছিল। আমি বললাম, তুমি সবাইকে বল যে আমরা একটা পারিবারিক ভ্রমণে গিয়েছিলাম। তানিয়া বলল, আমার বন্ধু রিনা বলেছে যে তার বাবাও পুলিশে কাজ করে, সে আমাদের বাড়িতে আসতে চায়। কামাল বলল, আসুক, কোনো সমস্যা নেই,
এখন তো আর কোনো গোপনীয়তা নেই। খাওয়ার পর আমরা টিভিতে একটা পারিবারিক নাটক দেখলাম। নাটকের পরিবারটাও আমাদের মতোই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে শেষে একসাথে হয়েছিল। রাফি বলল, এই নাটকের পরিবারটা তো আমাদের মতোই। সেই রাতে শোয়ার আগে আমি আমার ডায়েরিতে লিখলাম, আজ আমাদের স্বাভাবিক জীবন ফিরে এসেছে। কিন্তু এই কয়েক মাসের অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমি বুঝেছি যে পরিবার হল সবচেয়ে বড় শক্তি। পরের সপ্তাহে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হলো। আমাদের আত্মীয় স্বজন আর বন্ধুরা এসেছিল। সবাই আমাদের সাহসিকতার জন্য প্রশংসা করল। কিন্তু আমরা বিশেষ কিছু বললাম না, শুধু বললাম যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, মীরা, তুমি খুব সাহসী, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি বললাম, মা, আমি একা কিছু করিনি, আমাদের সবার সাহায্যেই সব সম্ভব হয়েছে। কামালের বাবাও এসেছিলেন। তিনি কামালকে বললেন, বাবা, তুমি দেশের জন্য যা করেছ তার জন্য আমি গর্বিত, কিন্তু এখন পরিবারের যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কামাল বলল, হ্যাঁ বাবা, আমি সেটাই করব। সেই অনুষ্ঠানে রহিম সাহেবও এসেছিলেন। তিনি আমাদের বললেন, আপনাদের পরিবার আমাদের কাছে একটা আদর্শ পরিবার। আপনারা প্রমাণ করেছেন যে একসাথে থাকলে সব বাধা অতিক্রম করা যায়। অনুষ্ঠানের শেষে সবাই চলে গেলেন। আমরা পরিষ্কার করতে করতে সেই দিনগুলোর কথা মনে করলাম। রাফি বলল, মা, আমাদের পরিবার সত্যি স্পেশাল। তানিয়া বলল, হ্যাঁ, আমরা হিরো ফ্যামিলি। সেই রাতে আমি আর কামাল বারান্দায় বসে চা খেতে খেতে কথা বলছিলাম। কামাল বলল, মীরা, এই কয়েক মাসে আমি বুঝেছি যে তুমি কতটা শক্তিশালী একজন মানুষ। আমি বললাম, আমরা সবাই শক্তিশালী যখন একসাথে থাকি। রাতের নিস্তব্ধতায় আমরা ভবিষ্যতের পরিকল্পনা করলাম। কামাল বলল, আমি চাই আমাদের বাচ্চারা ভালো মানুষ হয়ে বড় হোক, তারা যেন দেশ আর সমাজের জন্য কাজ করে। আমি বললাম, তারা অবশ্যই তাই হবে, আমরা তাদের সেই শিক্ষাই দেব। মাঝরাতের দিকে আমরা ঘুমাতে গেলাম। ঘুমানোর আগে আমি আর একবার আমাদের পুরো যাত্রার কথা ভাবলাম। কত অভাবনীয় ঘটনা ঘটে গেল, আর এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হলো। এখন আমাদের জীবন শান্ত আর স্বাভাবিক, কিন্তু আমরা জানি যে জীবনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। তবে আমরা প্রস্তুত, কারণ আমরা একসাথে আছি, আর একসাথে থাকলে কোনো অসাধ্য সাধন করা যায় না, এমন কিছু নেই। আর সেই সোনার রিং, সেটা এখনও আমাদের হাতে আছে। সেটা এখন আমাদের পরিবারের ভালোবাসা আর একতার প্রতীক। যখনই আমি রিংটা দেখি তখনই মনে পড়ে যায় সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। 6 মাস পর একদিন রাফি কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমাদের কলেজে একটা প্রতিযোগিতা হবে, সেখানে পরিবারের সবচেয়ে রোমাঞ্চকর গল্প বলতে হবে। আমি হেসে বললাম, তাহলে তো তুমি জিতে যাবে। রাফি বলল, কিন্তু আমি কি সব সত্যি করে বলতে পারবো? কামাল বলল, না, কিছু কিছু বিষয় গোপন রাখতে হবে, তুমি সাধারণভাবে বলো। তানিয়াও এখন ক্লাস 7-এ উঠেছে সে, খুব ভালো ছাত্রী। তার বন্ধুরা প্রায়ই আমাদের বাড়িতে আসে। তারা সবাই জানে যে তানিয়ার পরিবার কিছু বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, কিন্তু কেউ বিস্তারিত জিজ্ঞেস করে না। একদিন সকালে আমি বাজার থেকে ফিরে এসে দেখি কামাল টিভিতে নিউজ দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি খবর? কামাল বলল, আমাদের সেই মিশনের কথা নিউজে এসেছে, কিন্তু আমাদের নাম প্রকাশ করা হয়নি। আমি বললাম, এটাই ভালো। নিউজে বলা হলো যে একটি আন্তর্জাতিক গুপ্তচর ভিত্তির চক্র ভেঙে দেওয়া হয়েছে। তাদের কারণে দেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। রাফি নিউজ দেখে বলল, বাবা, এটা তো আপনার কাজের কথা। কামাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। সেই সন্ধ্যায় রহিম সাহেব আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, কামাল সাহেব, আপনার কাজের জন্য দেশের অনেক উপকার হয়েছে। সরকার আপনাকে আরও একটি সম্মাননা দিতে চায়। কামাল বলল, রহিম সাহেব, আমি এখন শুধু আমার পরিবার নিয়ে থাকতে চাই। রহিম সাহেব বললেন, সেটাই ঠিক, তবে এই পুরস্কারটা নিয়ে নিন। পরের মাসে আমরা একটি সরকারি অনুষ্ঠানে গেলাম।
সেখানে কামালকে একটি বিশেষ পদক দেওয়া হলো। অনুষ্ঠানে আরও অনেক বীর মুক্তিযোদ্ধা আর পুলিশ অফিসার ছিলেন। আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনলাম। রাফি সেই অনুষ্ঠানে একজন তরুণ পুলিশ অফিসারের সাথে কথা বলল। সেই অফিসারটাকে বলল, তুমি যদি পুলিশে আসতে চাও তাহলে ভালো করে পড়াশোনা করো, আর সততা আর দেশপ্রেম থাকা জরুরি। রাফি বলল, আমি সেই চেষ্টাই করছি। বাড়ি ফেরার পথে তানিয়া বলল, বাবা, আমিও বের হয়ে দেশের সেবা করতে চাই। কামাল বলল, তুমি যেভাবেই দেশের সেবা করো না কেন, সততার সাথে করবে। আমি বললাম, আগে তোমাদের পড়াশোনা শেষ করো। সেই রাতে আমি আর কামাল কথা বলছিলাম। কামাল বলল, মীরা, আমি মনে করি আমাদের এই অভিজ্ঞতাটা লিখে রাখা উচিত, ভবিষ্যতে বাচ্চাদের জন্য। আমি বললাম, ভালো আইডিয়া, কিন্তু সব বিস্তারিত লেখা যাবে না। কামাল বলল, হ্যাঁ, যেটুকু লেখা যায় সেটুকু লিখব। পরের সপ্তাহ থেকে আমরা আমাদের অভিজ্ঞতা একটা ডায়েরিতে লিখতে শুরু করলাম। প্রত্যেকে নিজেদের মতো করে লিখলাম। রাফি লিখল তার দৃষ্টিকোণ থেকে, তানিয়া লিখল তার মতো করে। কিছুদিন পর আমাদের পাড়ার একটা ছেলে পুলিশের চাকরি পেল। তার বাবা মা খুশি হয়ে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এলেন। তারা কামালের কাছে পরামর্শ চাইলেন। কামাল সেই ছেলেকে অনেক ভালো পরামর্শ দিল। রাফি সেই ছেলের সাথে কথা বলে আরও অনুপ্রাণিত হল। সে আমাকে বলল, মা, আমি নিশ্চিত যে আমি পুলিশে যোগ দেব। আমি বললাম, তাহলে আরও ভালো করে পড়াশোনা করো। রাফি বলল, হ্যাঁ মা, আমি সেটাই করছি। তানিয়া এখন ছবি আঁকতে খুব ভালোবাসে। সে আমাদের পুরো পরিবারের একটা ছবি এঁকেছে। সেই ছবিতে আমরা সবাই হাতে হাত ধরে দাঁড়িয়ে আছি। ছবিটা দেখে আমার খুব ভালো লাগলো। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ টেলিফোনে একটা কল এলো। কল করেছেন একজন সাংবাদিক। তিনি আমাদের গল্প নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে চান। আমি কামালকে জিজ্ঞেস করলাম। কামাল বলল, না, আমরা কোনো পাবলিসিটি চাই না। কিন্তু সেই সাংবাদিক বারবার ফোন করতে লাগলেন। শেষে রহিম সাহেব এসে বিষয়টা সামলালেন। তিনি সাংবাদিককে বললেন যে এই পরিবার এখন শান্তিতে থাকতে চায়। 1 বছর পর রাফি কলেজে ভর্তি হল, ক্রিমিনোলজি বিষয়ে। সে বলল, মা, আমি আইন আর অপরাধ বিজ্ঞান নিয়ে পড়তে চাই। আমরা খুশি হলাম। তানিয়াও এখন হাই স্কুলে উঠেছে। সে শিল্পকলায় খুব ভালো। আমাদের জীবন এখন পুরোপুরি স্বাভাবিক। কিন্তু সেই অভিজ্ঞতার স্মৃতি আমাদের সবসময় শক্তি দেয়া। আমরা জানি যে আমাদের পরিবার কতটা শক্তিশালী। কামাল এখন তার নতুন চাকরিতে খুশি। তিনি একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করেন। বাড়িতে বসেই বেশিরভাগ কাজ করেন। মাঝে মাঝে আমরা সেই পাহাড়ি বাংলোর কথা মনে করি। একদিন আমি কামালকে বললাম, চলো একবার সেখানে ঘুরে আসি। কামাল বলল, না, সেই জায়গাটা এখন আর নিরাপদ আশ্রয়কেন্দ্র নেই। সেটা এখন একটা ট্যুরিস্ট রিসোর্ট হয়েছে। আমি হেসে বললাম, তাহলে একদিন ছুটির দিনে সেখানে বেড়াতে যাব। রাফি বলল, হ্যাঁ মা, সেটা ভালো আইডিয়া। তানিয়া বলল, আমি সেই জায়গার ছবি আঁকব। গত মাসে আমাদের বিয়ের বার্ষিকী ছিল। আমরা সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করলাম। আমাদের আত্মীয় স্বজন এসেছিল। সবাই বলল যে আমাদের পরিবার খুব ভালো। সেই অনুষ্ঠানে আমার মা বললেন, মীরা, তোমাদের পরিবার দেখে আমার খুব গর্ব হয়। তোমরা প্রমাণ করেছ যে একসাথে থাকলে সব সমস্যার সমাধান করা যায়। কামালের বাবাও বললেন, আমি আমার ছেলে আর পুত্রবধূকে নিয়ে খুব গর্বিত। তোমরা নিজেদের পরিবারকে রক্ষা করেছ আর দেশেরও সেবা করেছ। সেই রাতে আমরা সবাই মিলে বসে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা করলাম। রাফি বলল, আমি গ্র্যাজুয়েশনের পর পুলিশ একাডেমিতে যোগ দেব। তানিয়া বলল, আমি আর্টিস্ট হব। আমরা সবাই তাদের সাপোর্ট করার কথা বললাম। রাতে ঘুমানোর আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকালাম। কত কিছু ঘটে গেছে এই 1.5 বছরে। আমাদের পরিবার একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে আরও শক্তিশালী হয়েছে। কামাল এসে আমার পাশে দাঁড়াল। বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি যে আমরা কতটা ভাগ্যবান। আমাদের এত সুন্দর একটা পরিবার আছে। কামাল আমার হাত ধরে বলল, হ্যাঁ, আমরা সত্যিই ভাগ্যবান। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমরা সবাই মিলে একটা সুন্দর বাগানে হাঁটছি। সূর্যের আলো আমাদের মুখে পড়ছে। আমরা সবাই হাসি মুখে কথা বলছি। এটা একটা খুব সুন্দর স্বপ্ন ছিল। পরের দিন সকালে আমি সেই স্বপ্নের কথা সবাইকে বললাম। তানিয়া বলল, মা, চলো আজ আমরা পার্কে যাই। আমরা সবাই রাজি হলাম। দুপুরে আমরা সবাই মিলে পার্কে গেলাম। সেই পার্কে গিয়ে আমাদের মনে পড়ল সেই দিনটার কথা, যখন রাফি আমাকে ঋণ দিয়েছিল।
আমরা সেই একই বেঞ্চে বসলাম। রাফি বলল, মা, সেই দিন থেকে আমাদের জীবন কত পরিবর্তন হয়েছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেই পরিবর্তন আমাদের ভালোর জন্যেই হয়েছে। কামাল বলল, আমি এখন বুঝি যে জীবনে যা কিছুই ঘটুক, পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তানিয়া বলল, আমরা সবসময় একসাথে থাকব। আমি সবার হাত ধরে বললাম, হ্যাঁ, আমরা সবসময় একসাথে থাকব। সন্ধ্যায় বাড়ি ফিরে আমরা সবাই মিলে রান্না করলাম। রাফি আর তানিয়া আমাকে সাহায্য করল। কামালও কিছু কাজ করল। আমাদের রান্নাঘর হেসে কথা বলার আওয়াজে ভরে গেল। রাতের খাবারের সময় আমরা পরের সপ্তাহের পরিকল্পনা করলাম। রাফি বলল, আমার কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তোমরা সবাই আসবে? তানিয়া বলল, আমার স্কুলেও একটা আর্ট এক্সিবিশন আছে। আমরা সবাই যাওয়ার কথা বললাম। খাওয়ার পর আমরা টিভিতে একটা পারিবারিক সিনেমা দেখলাম। সিনেমাটা আমাদের মতোই একটা পরিবারের গল্প ছিল। তারাও বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে শেষে একসাথে হয়েছিল। সিনেমার শেষে রাফি বলল, আমাদের গল্পটাও একটা সিনেমার মতো। কামাল বলল, হ্যাঁ, কিন্তু আমাদের গল্প সত্যি। তানিয়া বলল, আমি একদিন আমাদের গল্প নিয়ে একটা বই লিখব। আমি হেসে বললাম, লিখো, কিন্তু নাম পরিবর্তন করে দিও। রাতে শোয়ার আগে আমি আর একবার আমার ডায়েরিতে লিখলাম, আজ আমি বুঝতে পারছি যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একটা ভালো পরিবার। আমাদের সেই সম্পদ আছে, আর সেজন্যেই আমরা যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি। কামাল শোয়ার আগে বলল, মীরা, আগামীকাল আমরা সবাই মিলে সেই স্বর্ণকারের দোকানে যাব। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি বললাম, ভালো আইডিয়া। পরের দিন আমরা সবাই মিলে সেই স্বর্ণকারের দোকানে গেলাম। স্বর্ণকার আমাদের দেখে খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আপনারা কেমন আছেন? কামাল তাকে ধন্যবাদ জানালো। স্বর্ণকার বললেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সেই দোকানে আমরা তানিয়ার জন্য একটা ছোট্ট চেইন কিনলাম, রাফির জন্য একটা চেইন কিনলাম। স্বর্ণকার বললেন, আপনাদের পরিবার সত্যিই ভালো, আল্লাহ আপনাদের সুখী রাখুন। দোকান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম। রাফি বলল, মা, আমাদের পরিবারটা পারফেক্ট। তানিয়া বলল, হ্যাঁ, আমরা হ্যাপি ফ্যামিলি। আমি আর কামাল হেসে ফেললাম। সেই দিনটা আমাদের জন্য খুব সুন্দর একটা দিন ছিল। আমরা বুঝলাম যে জীবনে সুখের জন্য বেশি কিছুর দরকার নেই, শুধু পরিবারের সবাই একসাথে থাকলেই যথেষ্ট। এখন যখনই আমি আমার হাতের সেই সোনার রিংটা দেখি, তখনই মনে পড়ে যায় আমাদের সেই অবিস্মরণীয় যাত্রার কথা। সেই রিং আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারের ভালোবাসায় জীবনের সবচেয়ে বড় শক্তি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম, খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হালনা ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও, 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগিয়ে কিন্তু যদি কিছু ভুল হয়, ভুল হবে না,
আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি গো। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন, তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই কি? কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পারছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার গো। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিনান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গো। 6ষ্ঠ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝলে ব্যবসায় শুধু সাহস নাই, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব লোন শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার লোন শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গো। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভুলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভুলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল।
ভালো পড়াশোনার ব্যবস্থা করল, শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল, গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে, প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল, তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টে জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না, একা কেউ সফল হতে পারে না। আগে আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের, তার মেয়ে সারা এখন 9 বছরের, স্কুলে ক্লাস 4-এ পড়ে, খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ, তারপর আমি এই শহরে এলাম, অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো সফলতা মানে শুধু টাকা পয়সা না, সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল, আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল, মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে, সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছে। সবাই মিলে খেতে বসুন, হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল, অফিস থেকে, একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট, তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসে, তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের, তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের, সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল, তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু থেকে শিখতে হবে, কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা। গো সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে মেটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো, সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায় সমাপ্তি, 9 নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম
আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একা না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবারও। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যাত স্বপ্নের শহর প্রথম অধ্যায় যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়, চারিদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে, 30 টাকা, খোয়ারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল, মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে, রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফুটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি। সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো, তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বট মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বট চাকরি করেনি, তুই করবিক। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচত। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না, পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকালো। ধান ক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনা, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা, সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে 1-2 বার গ্রামে আসতেন।
গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গো। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে গো। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম, কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগলো। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানালো, সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গো, অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে আপা? মার একটু কেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে গো। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। এই সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করল। সোহেল সন্ধ্যা ছেটায়। করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেক দিন পর দেখলাম, কেমন আছিস? ভালো আছি মামা। গিয়ে ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে তোর জন্য। একটা কাজের ব্যবস্থা করে দেব, তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আশার আলো জ্বলল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচতুর। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব,
ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না, মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠে ভোর 5টায়, তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হলো। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার, বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম। আলী সাহেব এখনও আসেননি, অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল। গো, আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখালো। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে, তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠালো। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে, যখন কেউ ব্যবহার করে না তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়, এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার, উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনবো একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝে তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাট টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে।
আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। কি যা আছে দে, তাড়াতাড়ি করো। উফ! সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গো। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। ৩জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল, জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আরশাদ, আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। গুড। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। ৬ মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো সোহেল? বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। গুড। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে ৩ ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। ৬ মাস পরে ট্রেনিং শেষ হলো। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, ৫,০০০ টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন ১৫,০০০ টাকা। সোহেল অবাক হয়ে গেল। ৮,০০০ থেকে ১৫,০০০, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। ২ বছর আগে যে রিকশা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। ৭ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। ১.৫ বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল ১০,০০০ টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছো? না, কিন্তু আমার দোকান। গো, শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেক দিন ধরেই জানি।
তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারবো। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। কিন্তু সোহেল এখন ইনের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি শহরে এসে বিয়ে করে। তোমাকে কষ্টে ফেলেছি গো মিনা। তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা দিই। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিযুক্তি দেয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিন, কোমল পানীয় কিন, দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময় মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হলো। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিয়ে। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেক দিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠালো, সঠিক জিনিস আনালো। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময় মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লেন শোধ করল, এমজিওর বাকি লেন শোধ করল। তারপর তার মাকে 500 টাকা পাঠালো। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করালো। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল।